হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কেয়া, তোমরা দেখছো কেয়া লাইফস্টাইল। তো আমার তোমাদের কিছু কথা বলার আছে। তো আমার না বিয়ে বেশি দিন হয়নি, বেশি দিন কি মাত্র 3 মাস হয়েছে। তো হিসাব করে দেখলাম যে আমাদের বিয়ের 3 মাস পূর্ণ হয়ে গেছে আজকে। তো আমি এই জিনিসটাই ভাবছিলাম যে কী করে মানে 3টে মাস ওর সাথে কাটিয়ে দিলাম। তাই ভাবলাম যে 3 মাস যেহেতু পূর্ণ হয়ে গেছে, তো একটা ব্লগ করাই যায়। তো তাই তার জন্য ভাবলাম যে ব্লগ করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম একেবারে পুজো টুজো দিয়ে দিই। তো ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে এখন পুজো দেবো, পুজো দিতে বসে গেছি আমি। তো আমি না বিয়ের আগে সেরকম একটা পুজো দিতাম না, মানে দিতে হতো না, মাই দিয়ে দিত সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো। তাই আমি দিতাম মাঝে মধ্যে, যদি স্কুলে যেতাম তখনই পুজো দিয়ে মানে স্কুলে যেতাম। তো এখানটা এবারই আসার পরে জানলাম যে মাথায় ঘোমটা দিয়ে নাকি পুজো দিতে হয় বউদের। তো সেটাই আমি সেই ঘোমটা দিয়ে পুজো দিচ্ছিলাম। তো এখানে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। তো এইখানটা আমার বর এখনও স্নান করেনি, কীভাবে শুয়ে আছে দেখো। তো এখানে এসে দেখলাম জামা কাপড় এক পাহাড় হয়েছে। তো তোমাদেরকে এখানে একটা ম্যাজিক দেখাই, কী করে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, তাই না? আমিও অবাক হয়ে গেছি পরে ভিডিওটা দেখে এডিট করার সময়। তো এখানটা দেখছি এক গাদা জামা কাপড়, এগুলো নাকি সব আমাকে গোছাতে হবে। এই ভেবেই তো আমি মানে মানে অস্থির লাগছিল আমার শরীরটা। পরে সব জামা কাপড় গোছাচ্ছিলাম। তো আমি বিয়ের আগে সেরকম একটা জামা কাপড় গোছাতাম না কি সেরকম কি, আমি বাড়িতে মানে কাজই করতাম না। আমার মা হাজারবার বলতো এই কাজটা কর, ওই কাজটা কর, আমি করতাম না। তারপরে কি আমার মা বলতো যে কাজ কর, কাজ কর, না হলে বিয়ের পরে বুঝতে পারবি কীরকম লাগে। সত্যি এখন বুঝতে পারছি কীরকম লাগে। তো সেরকমভাবে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, একটা জামা কাপড় একটা গোছাচ্ছিলাম তো আর একটা পড়ে যাচ্ছিলো। এর জন্য আরও মানে খারাপ লাগছিলো, রাগ হচ্ছিলো কাজ করতে করতে। তো কাজ করতে করতে দেখি যে আমার উনি হাজির। মানে উনি এসে মানে মাঝে মধ্যে এসে এসে আমাকে জ্বালিয়ে যাচ্ছে। এমনি কাজ করতে বিরক্তিকর লাগছে, তারপর আবার ও এসে জ্বালাচ্ছে। পরে এখানে এসে দেখি ও এসে দাঁড়িয়ে আছে, মানে আমাকে জ্বালানোর জন্য এসে দাঁড়িয়ে আছে। পরে বলছি যে স্নান করতে যাও, বাট কিছুতেই যাচ্ছিল না স্নান করতে। অনেক বকাবকির পরে গেল স্নান করতে। তারপরে আমি বারবার উঁকি মেরে দেখছিলাম যে গেছে নাকি স্নান করতে, কিন্তু তাও যায়নি, বাইরে গিয়ে দাঁড়িয়েছে। অনেকক্ষণ বকাবকি করার পরে তারপরে গেল স্নান করতে। তো এখানে আমার জামা কাপড় কিছুতেই শেষ হচ্ছিল না, মানে একটা গোছাচ্ছি তো মনে হচ্ছে কি এক পাহাড় হয়ে যাচ্ছে। অনেক কষ্টে গোছাচ্ছিলাম। তারপরে এখানে ওর কিছু নোংরা জামা কাপড় আছে, সেগুলো এক সাইডে রাখলাম, আর গুছিয়ে আরেক সাইডে রাখলাম। এই যে ঝুঁকির উপর যেগুলো রাখা আছে এগুলো আমি সব আলমারিতেই রাখবো। তো এখানে দেখছিলাম যে ড্রেসিং টেবিলগুলো এত নোংরা হলো কী করে। মানে আমি রোজকার কাজ রোজই করি, মানে ড্রেসিং টেবিলটা আর আলমারিটা আর আলনাটা, এই 3টে জিনিস মনে হয় নোংরা হতে তাহলেই থাকে। তো দেখলাম যে নোংরা হয়েছে, তাহলে ভালো করে গুছিয়ে রাখা যাক। তো পরিষ্কার করতে শুরু করলাম। দেখো, তোমরা দেখতে থাকো। এখানটা দেখছিলাম যে এত নোংরা কোথা থেকে আসলো, এই দেখে দেখে আমার মাথাটা আরও খারাপ হয়ে যাচ্ছিল। পরে ভালো করে গোছাতে শুরু করলাম। তারপরে নিচটা দেখো, এখান থেকে বোঝাই যাচ্ছে স্পষ্ট যে কতটা ধুলো হয়ে গেছে। তো ওখানটা আমার কিছু খুচরো টাকা, মানে 1-2 টাকা ছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানটাই ড্রেসিং টেবিলের উপর কর্নারটা এত নোংরা হয়ে গেছে কি বলবো। তারপরে সাইডে ব্যাগ ছিল, ওটাও নোংরা হয়ে গেছিলো, ওগুলো একেবারে পরিষ্কার করে নিচ্ছিলাম। আবার কি ডবল করে পরিষ্কার করবো জন্য একেবারেই পরিষ্কার করছিলাম। আর এত গরম লাগছিলো, মানে ফ্যান চালানোর পরেও গরম লাগছিলো। তো ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করতে করতে একদিন ভাবছিলাম যে এত নোংরা কোথা থেকে আসছে। তারপর আলনাটাও সেম ওরকম নোংরা হয়ে গেছে। তো আমার যদি ভয়েসে একটু সমস্যা হয় তোমরা একটু মানিয়ে নিও, হ্যাঁ। তো এখানটা ভালো করে পরিষ্কার